এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার আমরা চলে এসেছি লাইভ অনুষ্ঠান। আর লাইভ অনুষ্ঠান মানেই তো শরীর সংক্রান্ত বিষয়, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি এবং কিভাবে সেই আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তার কারণ আয়ুর্বেদীয় স্বাস্থ্য অর্থাৎ আয়ুর্বেদীয় চিকিৎসা বহু প্রাচীন এই চিকিৎসার মাধ্যমে আপনি কিভাবে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন, নিশ্চয়ই পাবেন। সেই আশ্বাস, সেই ভরসা নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুড়ী। আমরা জেনে নেব, আমরা প্রত্যেকটি টপিকে বিভিন্ন আলোচনা রাখি, খুব ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ বা বিভিন্ন জটিল কঠিন রোগ নিয়ে আমরা আলোচনা করি। আজকের কিন্তু আলোচনা একটি রেখেছি যেটা হলো লিভারের সমস্যা। এটিও একটি মেজর সমস্যা এবং এই সমস্যার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের অর্গানে কি কি ক্ষতি হতে পারে বা কি কি সিমটম থাকতে পারে বা কি কি আমরা বুঝবো যে এই লিভারের সমস্যা আমরা ভুগছি বা ভুগতে পারি, তার আগে থেকে কিভাবে আমরা প্রিকশন নেব বা কিভাবে প্রিভেন্ট করব, সব বিশদভাবে আজকে আমরা জানবো। আমাদের আজকের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এস ভাদুড়ী। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই কিন্তু বললাম আমাদের গতকাল পেটের সমস্যা নিয়ে আলোচনা ছিল, খুব মেজর একটি সমস্যা যেটা নিয়ে মানুষের একটা চিন্তার ভাঁজ এবং খুবভাবে সেটা নিয়ে খুব একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, খুব কী বলবো, ভীষণ ডিপ্রেশনের মধ্যে থাকে যে কী হবে, কোথাও গেলে কি করব, এই সমস্যাগুলো থাকে। আজকে কিন্তু আমাদের একটি বিশেষ আলোচনা রেখেছি যেটা হলো লিভারের সমস্যা। এই যে লিভারের সমস্যা আগে থেকে আমরা কিভাবে বুঝবো বা কী কী সিমটমের যে আমার শরীরের লিভারের সমস্যা, আমি আক্রান্ত হতে পারি, কি কি আগে থেকে আপনি প্রিকশন বলবেন বা আগে থেকে কিভাবে অ্যাডভাইসগুলো আপনি জানাবেন? দেখুন, লিভারের সমস্যা অনেক রকম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তবে তার মধ্যে বলি যে আপনারা বুঝবেন কিভাবে যে লিভারের সমস্যা হচ্ছে। প্রথম যেই জিনিসটা দেখা যায় যে হজমের অসুবিধে হচ্ছে, এটা একটা লিভারের সমস্যা থেকে হয়। কারণ লিভারে যদি গন্ডগোলটা থাকে তাহলে হজমে কিন্তু অসুবিধা হবে। তারপরে দেখা যাবে যে পেটে ব্যথা হবে। পেটের কোন জায়গাটায় ব্যথা হয়? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেটের আমাদের ঠিক ডান দিকটা, পেটের মধ্যে ডান দিকটা ঠিক যেখানে আমাদের রিব কেজটা আছে তার নিচের যে জায়গাটা, সেই জায়গাটায় ব্যথা হয়। আচ্ছা, অনেক সময় দেখবেন আপনার স্টুলের কালারটা মাটি মাটি কালার হবে, অথবা দেখা যাবে ফ্যাকাশে রং, এরকম বুঝতে পারবেন। দেখবেন আপনার খিদেটা কমে গেছে, হঠাৎ করে খিদে কমে। এত বছর ধরে বা এতদিন ধরে ভালোই খাচ্ছিলেন, ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে খিদে যেন বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে ওজন কমে যাওয়া, খুব আপনি ওজন কমানোর জন্য কোনো চেষ্টা করেননি বা যেরকম নর্মাল লাইফস্টাইল লিড করছেন সেরকমই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে। আবার অনেক সময় এটা হতে পারে যে দেখা যাচ্ছে যে আপনার বমি বমি ভাব আসছে, খুব দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসবে যদি লিভারের। এই যে সমস্যাগুলো বললাম এগুলো খুব সাধারণভাবে কিন্তু দেখা যায় যাদের লিভারের সমস্যা, তার মধ্যে একটা বা একের অধিক কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে তাদের মধ্যে। একদম আমরা আরও আলোচনা রাখবো, তার কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সেই সব ডক্টরসরা রয়েছেন যারা খুব এক্সপার্ট এবং ভীষণ এক্সপিরিয়েন্স সেই ডক্টররা রয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক জনপ্রিয় জায়গায় পৌঁছে গেছে। তার কারণ একটাই যে শুধুমাত্র তারা কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু তাদের ডাক ভীষণভাবে হয়েছে। তোমার আয়ুর্বেদীয় চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি যে ট্রিটমেন্ট কিন্তু আপনাকে একেবারে গোড়া থেকে নির্মূল করে দিতে পারে এবং সেটার একটা আলাদাভাবে তারা নিজস্ব একটা ঘরানায় তারা কিন্তু এই কার্যটি করে। তার কারণ একটাই যে এই আয়ুর্বেদীয় চিকিৎসা কিন্তু একেবারে প্রাকৃতিক উপাদান দ্বারাই তাদের নিজেরাই তারা ডক্টররা কিন্তু সেরকম সম্মিলিত প্রচেষ্টা তারা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং করে বা এই ঔষধগুলোকে তৈরি করে মানুষকে কিন্তু তারা দিচ্ছেন এবং সেগুলো তারা এই পেশেন্টরা যাকে বলে পেশেন্টরা কিন্তু সেইভাবে কিন্তু সেই ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপার চিকিৎসার মাধ্যমে তারা কিন্তু সুস্থ জীবন লিড করছেন। আমরা আবার একটু স্যারের কাছে চলে যাব। ডাক্তারবাবু, যেটা দেখা যায় যে এই যে লিভারের সমস্যার আপনি সিমটমগুলো বললেন, কিন্তু এই যে লিভারের সমস্যা থেকে কি কি আমাদের শরীরে আরও অর্গানগুলোকে ক্ষতি করতে পারে বা আরও কিছু বাজে খারাপ রোগের সম্মুখীন আমরা হতে পারি, আমরা সেই বিষয়ে একটু জানব। দেখুন, লিভারের কি কি রোগ হয় এটা আগে জানা খুব দরকার।
দেখুন সাধারণভাবে আমরা যেইগুলো খুব সবচেয়ে বেশি দেখতে পারি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে হেপাটাইটিস বলে একটা রোগ হয়, আমরা অনেক শুনেছি। এটা একটা হচ্ছে কি ভাইরাল ইনফেকশন। এই ভাইরাসটা কিভাবে অ্যাটাক করে? আমাদের খাদ্য খাবারের মাধ্যমে। যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য খাবার না থাকে, জল না থাকে, তাহলে সেখান থেকে কিন্তু এই হেপাটাইটিস রোগটা ধরতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডে যদি পিউরিফাই না থাকে, ব্লাডে টক্সিন জমে, দেখা যাচ্ছে যে ব্লাডে ভাইরাল যে জার্মটা ব্লাডের মধ্যে চলে যাচ্ছে, সেখান থেকে হয়। সেটা অনেক সময় ব্লাড, ধরুন একজনের থেকে আরেকজনের ব্লাড কন্ট্যাক্ট যেটা বলে, ব্লাড কন্ট্যাক্টে কিন্তু এটা হতে পারে। তো খুব সাবধান। এগুলো হলে দেখা যাচ্ছে, এমন প্রেগনেন্সিতে ধরুন মায়ের যদি থাকে, সেটা বাচ্চার মধ্যেও কিন্তু চলে যেতে পারে। তাহলে এগুলো খুব সাবধানভাবে চলাফেরা করা উচিত আমাদের। কোনো খারাপ জায়গায় যাওয়া উচিত না, যেহেতু ব্লাড থেকে এটা ব্লাড কন্ট্যাক্টে হতে পারে। এমনকি দেখা যাচ্ছে যে যখন ব্লাড ট্রান্সফিউশন হয়, ওগুলো কিন্তু খুব দেখে নিতে হয় যে ঠিক ব্লাডটা যাচ্ছে কিনা। এবার ভালো জায়গা থেকে যাতে ব্লাডটা কালেক্ট করা হয়, বা যদি একজন আরেকজনকে ব্লাড ডাইরেক্ট দেয়, তার আগে কিন্তু টেস্ট করে নেওয়া অবশ্যই দরকার। যে বিভিন্ন, যেমনি এইডসের টেস্ট করা হয়, HIV টেস্ট করে নেয় ব্লাড, তেমনি কিন্তু এইটারও কিন্তু টেস্ট করে নেয়। তো এগুলো কিন্তু জেনে শুনে, ডাইরেক্ট কাউকে ইমার্জেন্সিতে একজনকে শুইয়ে দিয়ে তার থেকে নিলে দেখা যেতে পারে যে সেখানে হেপাটাইটিসের সমস্যা যদি চলে আসে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই পেশেন্ট। ব্লাড কানেকশন হয়ে যায়, তাহলে তার মধ্যে ঠিক হতে পারে। এরপরে আবার ধরুন আরো কিছু আছে। ধরুন যেটা আমরা বলি জন্ডিস হয়ে গেছে। জন্ডিস মানে ঠিক কি, ওই যে ব্লাডের মধ্যে বিলিরুবিনটা বেড়ে যায়, ঠিক আছে, ব্লাডের মধ্যে বিলিরুবিনটা বেড়ে যায়, দেখা যায় যে সেটা এক্সট্রা হয়ে যাচ্ছে বিলিরুবিনটা। বাইল জুস যেটা আমাদের আসছে, সেটার থেকে বিলিরুবিন যে থাকে, সেইটা অতিরিক্ত মাত্রায় কিন্তু ব্লাডে বেড়ে যাচ্ছে, এইটা একটা। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি ফ্যাটি লিভার দুরকম হয়। একটা হচ্ছে আমাদের অ্যালকাহলিক ফ্যাটি লিভার, মানে অ্যালকাহল যারা খায়, অতিরিক্ত মাত্রায় মদ্যপান করে, তাদের কিন্তু চর্বি জমে যায় ফ্যাটের উপরে, সেটাকে বলে অ্যালকাহলিক ফ্যাটি লিভার। আবার অনেকের খাদ্য খাবারের ধরনের জন্য দেখা যাচ্ছে চর্বি জমছে ফ্যাটের উপরে অতিরিক্ত মাত্রায়, কিন্তু তারা মদ খান না, সেক্ষেত্রেও কিন্তু একটা নন অ্যালকাহলিক ফ্যাটি লিভার হচ্ছে। তারপরে ধরুন আরও তার পাশাপাশি আছে ধরুন সিরোসিস অফ লিভার। অতিরিক্ত মাত্রায় যখন লিভারের ড্যামেজ হতে থাকে, সেখান থেকে সিরোসিস হয়। এবং আরেকটা যেটা লিভার ক্যান্সার। এইগুলো কিন্তু খুব সাধারণভাবে আমাদের চারিপাশে আমরা দেখতে পারি এই রোগগুলো। তারপরে কিছু কিছু ক্ষেত্রে ওষুধের থেকেও কিন্তু মানে এফেক্ট হয়ে যায়, মানে ইনফেকশন হয় লিভারে, এবং সেখান থেকেও হয়। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিকও কিন্তু থাকে। আমরা আরো বিশদভাবে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি সুরাত মজুমদার কথা বলছি হাওড়া থেকে। কি সমস্যা? সমস্যা বলতে সমস্যাটা আমার নয়, সমস্যাটা হচ্ছে আমার পরিবারের। মানে আমার একজন কাকু আছেন, তিনি খুব মানে জুলুম করেন আর কি। হ্যাঁ, তো ওইটা কি আপনাদের এখানে নিয়ে গেলে কি আপনারা ছাড়িয়ে দিতে পারবেন? আচ্ছা, মানে নেশা রয়েছে, মদের নেশা, সেটাকে ছাড়ানোর জন্য বলছেন তো? আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এর ট্রিটমেন্ট কিন্তু আমাদের আয়ুর্বেদা আছে। ধরুন কিছু নেশা আছে যেগুলো শুকনো নেশা, কিছু আছে ধুয়ো পান করা, ঠিক আছে, ধুয়ো যেটা ইনটেক করে, মানে ধরুন গাঁজা আছে, তারপরে ধরুন সিগারেট আছে, এই ধরনের বিড়ি আছে, এগুলো। আবার কিছু আছে ধরুন কি বলবো, যে ড্রাগস আছে, সেগুলোর নেশা। আবার কিছু আছে যে মদের মতো জিনিস, অ্যালকোহলের নেশা। সবগুলো ট্রিটমেন্টই কিন্তু আমাদের এখানে আছে। এবার আমি একটা কথা বলি, যে ট্রিটমেন্টটা আছে সেখানে পেশেন্ট দুভাবে হয়। একটা হচ্ছে পেশেন্টের সাইকোলজি বোঝা, যে পেশেন্ট নিজে চাইছে আমি সুস্থ হতে, তাহলে তাকে নিয়ে আসবেন। যদি পেশেন্ট চায় আমি নিজে সুস্থ হতে, তাহলে তাকে নিয়ে আসবেন। তাকে নিয়ে এসে পুরো ডিটেলসটা এখানে আলোচনা করবে উনি, ওনাকে ওষুধ দেওয়া হবে, তার সাথে সাথে সাইকোলজিক্যাল কাউন্সিলিংও হবে, সে কি করলে আস্তে আস্তে ছাড়াতে পারে। এটা হচ্ছে একরকম, তার সাথে ওষুধ থাকছে। এবার অনেক সময় পেশেন্টরা নিজেরা চায় না যে কোনো নেশার থেকে নিজেকে ঠিক করতে, কারণ ওটা এত আনন্দ পায়। যে কোনো নেশা যে যেটা করে সে সেটা আনন্দ পায়, এবং ব্রেন সেই নেশার জিনিসটাকে আরও বেশি বেশি মাত্রায় পরে পরে চায়। তার জন্য যারা অ্যাডিক্টেড হয়ে যায়, তারপরে আর ছাড়তে পারেন না, নিজের ইচ্ছে থাকলেও চট করে ছাড়তে পারে না। এবার তাহলে কিছু আমাদের মেডিসিন আছে, যেই মেডিসিনগুলো সেই পেশেন্টকে কিন্তু খাওয়াতে হবে। খাওয়ালে সে অটোমেটিক কিন্তু নেশাটা ছেড়ে দেবে, কারণ তখন তার আর নেশা করতে ভালো লাগবে না। যেই নেশাটা সে করছে সেটার মধ্যে তার তৃপ্তি পাবে না, আনন্দ পাবে না, মজা পাবে না।
ঠিক আছে, তখন সে আস্তে আস্তে ওইটাকে অ্যাভয়েড করবে এবং আস্তে আস্তে ছুটে যাবে। এই হ্যাবিটটা যখন ব্রেক হয়ে যাবে, যে নিয়মিত যেটা করছিল সেটা যখন দিনের পর দিন ব্রেক হবে, প্রথম দিন একটু খেলো, হয়তো ভালো লাগবে, এবার যতদিন আপনি ওষুধটা যত পুরনো হবে, কিছুদিন হতে হতে চলবে, তখন দেখবেন ও মনে করছে না খেতে ভালো লাগছে না, তো এখন খাবো না, আবার কোনো সময় ইচ্ছে হবে মদটা খাওয়ার, আবার খেতে যাবে, আবার ভালো লাগবে না, এই করে করে এই যে পরিমাণটা আস্তে আস্তে কমবে, এবং তার সাথে সাথে একটা টাইমের পর ও বিরক্ত হয়ে যাবে যে ধর যে নেশাটা করবোই না, কোনো মজাও পাচ্ছি না কে, এবং তার পাশে কারণ ব্রেন যতটা চাচ্ছে ততটা তো দিচ্ছে না, তার জন্য মজা হচ্ছে না, কমে যাচ্ছে, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ও বিরক্ত বোধ করে আস্তে 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 কিন্তু যে টেস্ট পাচ্ছে না, কিছু পাচ্ছে না, করে করে সে নেশার করার ব্যাপারটাই নিজের মন থেকে ছেড়ে দেবে। ব্যাপারটা কিন্তু একই, নিজের মন থেকেই কিন্তু ছাড়লো। যে নিজে ইচ্ছে করে ছাড়তে চায় তাকে নিয়ে আসবেন, যে ছাড়তে চাইছে না তাকে তার ব্যাপারে এখানে আসবেন, আপনি বলবেন, কথা বলবেন, এবং এখান থেকে ওষুধ দিয়ে দেবো, সেগুলো ওকে খাইয়ে দেবেন। খাওয়ালে দেখবেন সময় সময় যখন যখন খাওয়াতে বলা হবে সেভাবে গাইড করবে ডাক্তারবাবুরা, সেভাবে খাওয়াবেন, যে দেখবেন উপকার পাবেন। আমরা সেই বিষয়ে আমরা কিন্তু জানছি যে কিভাবে লিভার এর রোগে যদি আপনি কোনোভাবে আক্রান্ত হন, তার থেকে আপনি কিভাবে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে কতটা সাহায্য করছে, এবং যদি সেটা হয়েও যায় সেটার পরেও কিভাবে আপনি সেটাকে রোগটাকে প্রতিরোধ করবেন, বা রোগটিকে কিভাবে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ জীবন লিড করবেন, সে বিষয়ে কিন্তু আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর ভাদুরী। আমরা বিশদভাবে জানছি যেটা বললেন স্যার, আপনি এই যে সিরোসিস অফ লিভার, যেটা হয়তো লাস্ট স্টেজে অফ ক্যান্সার, আমরা সেই জায়গাটা হয়তো চলে যায়, যখন খুব খারাপ পজিশনে চলে যায়, স্যার সে বিষয়ে আমরা একটু জানবো কিভাবে এই রোগটিকে কিভাবে প্রতিহত করা যায়, বা কিভাবে আপনাদের আয়ুর্বেদ চিকিৎসা আপনাদেরকে ভীষণভাবে হেল্প করছে। দেখুন, সিরোসিস আর ক্যান্সার দুটো এক না, দুটো আলাদা আলাদা রোগ, এবং সিরোসিসটা তখন হয় যখন লিভার ড্যামেজ হওয়া শুরু করে দিনের পর দিন বিভিন্ন কারণে, সেটা ড্রাগ ইনডিউসড হতে পারে, যে ওষুধ খাওয়ার থেকে হতে পারে, বা বিভিন্ন কারণে লিভারটা দিনের পর দিন খারাপ হচ্ছে, তখন সিরোসিস অফ লিভার, মানে যখন লিভার সেলগুলো খুব খারাপভাবে ড্যামেজ হয়, ঠিক আছে। আর ক্যান্সার তো আপনারা জানেন, ক্যান্সার অ্যাকচুয়ালি কি, ক্যান্সার হচ্ছে যে এক্সট্রা গ্রোথ অফ সেল, আমাদের যে কোষ আছে, কোষ রেগুলার মরছে এবং আবার নতুন করে জন্মাচ্ছে, এবং তার একটা নিয়ম আছে, ঠিক আছে, কতটা জন্মাবে, কতটা নষ্ট হচ্ছে, এগুলো তার একটা সিস্টেমেটিক একটা নিয়ম থাকে। এটা জন্মানোর থেকে শুরু হয়, যবে থেকে আমরা মারা যাব তখন অবধি কিন্তু চলবে সিস্টেমটা। কোনো কোনো সময় যখন এই গন্ডগোলটা হয় এবং দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় সেল ডিভিশন হচ্ছে, মানে অতিরিক্ত মাত্রায় কোষ বেড়ে যাচ্ছে, ওই কন্ডিশনটাকেই কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সার বলা হয়। কারণ কি, তখন ওটাকে আর কন্ট্রোল করতে যখন পারে না, তখন মানুষ বলে যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, এরকম গ্রেডটাকে গ্রেডেশন করে দেয়, যখন একদম মনে হয় যে একদম আর কিছু করা যাবে না, তখন ডাক্তারবাবুরা বলে যে না, এবার মারা যাবে, এরকম আসে। তো ক্যান্সার অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এইভাবে হয়, ঠিক আছে, যে মানে ব্যালেন্সড সেল ডিভিশন না হয়ে অ্যাব্রাপ্ট সেল ডিভিশন হতে থাকে, অতিরিক্ত মাত্রায় সেল ডিভিশন হয়ে যায় কোনো একটা অর্গানের মধ্যে। আচ্ছা, এবং সেটা আস্তে আস্তে খারাপের দিকে যায় সেই ব্যক্তি। দুটো আলাদা জিনিস। এইবার যে কোনো রোগকে যদি প্রতিরোধ করতে হয়, যদি আপনি একটা আয়ুর্বেদ লাইফস্টাইল মেনটেন করেন, যেটা নেচার আমাদেরকে দিয়েছে, প্রাকৃতিক উপায়, এইভাবে যদি যত আপনি প্রকৃতির কাছে থাকবেন, প্রকৃতির মধ্যে মিশে থাকবেন, প্রকৃতি থেকে সংগ্রহ করা জিনিসগুলোকে আপনার জীবনে মানে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি তত বেশি সুস্থ থাকছেন। কারণ আমরা কিন্তু প্রকৃতিক সৃষ্টি, আমরা নাহলে এটা বলুন তো কত বড় একটা বিশাল একটা মানে কি বলবো, মানে কমপ্লেক্স জিনিস, কত মানে বৈজ্ঞানিক এটার কোনো ব্যাখ্যাই নেই যে মানুষ যে জন্মাচ্ছে, মানুষ কি আর্টিফিশিয়ালি জন্মাতে পারছে না। হ্যাঁ, সেই ভ্রূণকে কিন্তু সেই মায়ের গর্ভে দিয়েই তাকে বড় করতে হচ্ছে। আর্টিফিশিয়ালি কিন্তু এখনো সাকসেসফুল ওইভাবে হয়নি, যেটা যে কোনো মানুষ চাইলেই একটা বাচ্চা নিজের জন্য নিয়ে নিতে পারে, ওটা হয়নি এখনো। অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। তার মানে প্রকৃতির বাইরে কিন্তু কিছু নেই, প্রকৃতির নিয়মের মধ্যে যত আপনি থাকবেন তত দেখবেন আপনি কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার কিছু নিয়ম আছে, আমি বলছি, আগে ফোনটা নিয়ে নিই। আচ্ছা, আরেকজন না, ফোনটা কোনোভাবে হয়তো আমাদের ডিসকানেক্ট হয়েছে, আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা ফোন নেব। আচ্ছা, তাহলে এটা বলছি যে এবার কিভাবে করলে আপনি সুস্থ থাকবেন, তাতে আপনার লিভারও সুস্থ থাকবে, এমন কি অন্য কোনো রোগও আসবে না, মানে রোধ প্রতিরোধ ক্ষমতাটা আপনার মধ্যে
বাড়তে থাকবে। ঠিক আছে, লিভারের মধ্যে কিন্তু একটা এমন সেল তৈরি হয় যে কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করে, আমাদের ইমিউনিটিটাকে বাড়াতে সাহায্য করে। যদি সেই লিভারটা যদি খারাপ হয়, অটোমেটিক আমাদের ইমিউনিটিটাও তাহলে খারাপের দিকেই যাবে, ইমিউনিটিটা নষ্ট হবে, ধ্বংস হবে, এটা একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কি করতে হয়, ঘুম থেকে উঠে প্রথম আমাদের যেটা করা, যে আমাদের টয়লেটে যাবার আগে হালকা গরম জল খাওয়া উচিত। এবং তারও একটা কিন্তু সুন্দর একটা নিয়ম আছে কিভাবে আপনি জলটা খাবেন। আপনি ঢকঢক করে করে খেয়ে নেবেন, না এক গ্লাস জল খাবেন বসে বসে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি তারও একটা নিয়ম আছে। আমরা টয়লেটে গিয়ে যে পজিশনে বসি, আমরা মল ত্যাগ করার সময় যে পজিশনে বসি, ইন্ডিয়ান স্টাইলে, ওই ইউরোপিয়ান স্টাইলের কথা আমি বলছি না, ঠিক আছে, ইংলিশ স্টাইলের কথা বলছি না, যেটা আমাদের প্রাচীন ভারতে বা প্রত্যেকটা বাড়িতে যেমন আগে পায়খানাটা ছিল, সেই রকম যে জায়গায় যেভাবে গিয়ে বসি হাঁটু বাজ করে, সেইভাবে আমাদের বসা উচিত। এবং তারপর জলটা চুমুক দিয়ে খাওয়া উচিত। কীরকম জল? সবচেয়ে ভালো হয় যদি আপনি আগের দিন একটা তামার পাত্রে পিওর তামার পাত্রের মধ্যে জল ঢেলে রেখে দিচ্ছেন, পরের দিন হালকা করে সেই জলটাকে গরম করছেন, গরম করে সেই তামার পাত্রে নিয়ে আবার খাচ্ছেন, তার মধ্যে পারলে একটু জিরে গুঁড়ো করে রেখে সেটা ওটার মধ্যে দিচ্ছেন, দিয়ে আপনি ঢকঢক করে সকালে ওই জলটা পান করছেন। এরপর আপনার কি করতে হবে, কিছু হালকা ব্যায়াম করতে হবে, যাতে আপনার যে পাচন ক্রিয়াটা ঠিক মতো কাজ করে। সারা রাত্রে ওটা বন্ধ হয়েছিল, এবার যাতে ওটার মুভমেন্টগুলো আমাদের ঠিক হয়, সেই মুভমেন্টগুলোর জন্য আমাদের কিছু হালকা ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগা করা উচিত। তারপরে আমাদের টয়লেটে যেতে হবে, মল ত্যাগ করতে হবে, মল ত্যাগ করার পর কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে হবে, এটা মাথায় রাখবেন। এবং ব্রেকফাস্ট আমি ঘুম থেকে উঠলাম 7টা করলাম 10টা 9টা এরকম না, আগে করতে হবে। সেটা করার পর ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ করতে হবে, সব রকম খাদ্য খাবার খেতে হবে, সবজি জাতীয় খাদ্য খাবারগুলো আমাদের বেশি থাকতে হবে, বিকেলে হালকা একদম কিছু স্ন্যাক্স খেতে হবে, এবং রাত্রের খাওয়াটা একটু আগিয়ে আনতে হবে, হালকা পরিমাণে খেতে হবে, অতিরিক্ত পেট ভরে না। সেটা হচ্ছে মোটামুটি 9টার মধ্যে আমাদের যে লাইফস্টাইল আজকে, সেখানে 9টার মধ্যে যদি আমরা খাওয়া কমপ্লিট করে ফেলি, 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি, দেখবেন অনেক বেশি সুস্থ থাকবেন। আর সারাদিনে মোটামুটি 2 থেকে 3 লিটার জল কিন্তু অবশ্যই গ্রহণ করা দরকার। একদম, আমরা আরও জানবো অবশ্যই। আমি চেম্বারগুলো বলে দেবো, এক্স্যাক্ট চেম্বারগুলো অবশ্যই বলে দিচ্ছি, যে ডক্টরদের আপনার স্পেসিফিক আমরা সেটা জানিয়ে দিচ্ছি। চেম্বার মেচেদাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া বর্ধমানে পাচ্ছেন এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং হলদিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর আর দেকে পাচ্ছেন। এছাড়া বাঁকুড়াতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, আজকে যিনি আমাদের গেস্ট ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন দুর্গাপুরেও পেয়ে যাচ্ছেন এস ভাদুরীকে, ডক্টর এস ভাদুরী, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। রায়গঞ্জেও আপনারা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন এ হালদারকে পাচ্ছেন, এবং এ হালদারকে পেয়ে যাচ্ছেন বহরমপুরে। আগরতলাতেও পেয়ে যাচ্ছেন এন ভট্টাচার্যকে। শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরেও ডক্টর বি শর্মা, তার সঙ্গে এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং ব্যাঙ্গালোরেও কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু আপনাদের ওপেনিং অলরেডি হয়ে যাবে 20 তারিখে, 20শে নভেম্বর কিন্তু ওপেনিং হচ্ছে। সেদিন প্রথম দিনই কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ব্যাঙ্গালোরে ওপেনিংয়েই আপনারা পেয়ে যাচ্ছেন 20শে নভেম্বর। এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়াও আপনারা তো জানেন যে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। মধ্যমগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন সোম এবং শুক্রবার পেয়ে যাচ্ছেন, এবং শোভাবাজার কিন্তু শোভাবাজারেও বন্ধুরা পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, ল্যান্সডাউনের বন্ধুরা পাচ্ছেন।
এছাড়াও কিন্তু আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আমি ডিটেলসটা জানিয়ে দিলাম, ডক্টরদের কোথায় আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন সব কিছু কিন্তু জানার জন্য আপনাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার। আমি নাম্বারটি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হল হেল্পিং নাম্বার। এই হেল্পিং নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু, আপনাদের কোনো কিছু কোয়ারি থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা কিছু থাকলে আপনারা ডিটেলসটা কিন্তু জেনে যাচ্ছেন। আর আপনাদের কাছাকাছি যেসব জায়গাগুলো আমরা চেম্বারগুলো, পুরো অল ইন্ডিয়া চেম্বার আমি জানিয়ে দিলাম, যেখানে ডাক্তারবাবুদের আপনারা কাছাকাছি পাবেন, আপনারা চলে আসুন। শুধুমাত্র মানে আপনাদের একটাই বলা যে রোগটাকে নিয়ে আপনারা প্লিজ পুষবেন না এবং সেটাকে বাড়িয়ে তুলবেন না, যাতে একটা রোগ থেকে আরেকটা রোগের যাতে সৃষ্টি না হয়, সেইভাবে কিন্তু আয়ুর্বেদীয় চিকিৎসা আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে আপনাদের পথ দেখাচ্ছে, যাতে ভালো থাকার একটা চাবিকাঠি যেটাকে বলে, কিভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, একদম প্রাকৃতিক উপায়, ন্যাচারাল একদম, যেটার মধ্যে কোনো যাকে বলে সার্জারি নেই, অর্থাৎ যেটা আমরা অপারেশন এটা ভয় পাই অন্যপ্যাথির ক্ষেত্রে, যেগুলো আমাদের খুব একটা ভয় ভীতির জায়গা তৈরি করে। এছাড়া আপনাদের সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই, এবং রাসায়নিক যেটা কেমিক্যালস মেশানো থাকে বিভিন্ন ওষুধপত্রে, তার থেকে সাইড এফেক্ট হয়, সব কিছু এগুলোর থেকে কিন্তু একদম দূরে। আয়ুর্বেদিক চিকিৎসা এমন একটি চিকিৎসা। আমরা আবার একটু ডক্টর ভাদুরীর কাছে যাব। ডাক্তারবাবু, যেটা হয় অনেক সময় আমরা যেমন লিভার সম্বন্ধে আজকে আমরা জানছি, এই যে পঞ্চকর্ম থেরাপি, এটা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে একটা বিশেষত্ব যাকে বলে, এবং ভীষণভাবে এটা কিন্তু একটা অ্যাপ্লিকেবলের মাধ্যমে ভীষণ মানুষ উপকার পাচ্ছেন। আমরা সেই বিষয়ে একটু জেনে নেব। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, আমাদের যে লিভার যে বলছি, লিভার ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভারের কাজটা কি আমরা জানি যে লিভার কিন্তু আমাদের বডিকে বিষমুক্ত করে, টক্সিন মুক্ত করে, এটা একটা বড় কাজ। এবার লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে শরীরে আমাদের কিন্তু বিষাক্ত জিনিসগুলো কিন্তু বাসা বেঁধে যাবে আর বিভিন্ন রোগ হবে, এটা একটা বিশাল বড় ব্যাপার, আমরা জানি। এইবার আমাদের যে ধরুন নর্মাল একজন, ধরুন সে সুস্থ মানুষ, কিন্তু দেখা যাচ্ছে তার লিভার ঠিক আছে আপাতত, কিন্তু দেখা যাচ্ছে তার কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, বা দেখা যাচ্ছে তার হাঁটুর ব্যথা হচ্ছে, বা তার দেখা যাচ্ছে অন্য কোনো একটা সমস্যা আছে, বা দেখা যাচ্ছে তার শরীরে একটা ঘায়ের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাপারেই আমাদের কিন্তু আয়ুর্বেদ মতে বলছে যে আমাদের শরীরে যেখানে আম তৈরি হবে, আম, সেই আমটা কিন্তু কি টক্সিন, সেই আমটা যেখানে যেখানে স্প্রেড করবে সেখানে সেখানে রোগের সৃষ্টি হবে, ঠিক? তো সেক্ষেত্রে তাহলে আমটা আমাদের কিভাবে বার করতে হবে? আমটা কিন্তু আমাদের বডিকে ডিটক্সিফাই করতে হবে, তার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর নাম হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু যে কোনো যত বড় অসুখ হোক না কেন একটা মানুষকে কিন্তু সুস্থ করা যায়। অবশ্যই বলবো সেটা কিন্তু প্রত্যেকটা পেশেন্ট আলাদা, এবং তাদের কিন্তু মানে রোগের পরিধি মানে পরিমাণটাও কিন্তু কম বেশি থাকে, তার জন্য কতদিন লাগবে কটা লাগবে সেটা ডিসাইড করবে ডাক্তারবাবুরা দেখে। এবার কারো ক্ষেত্রে ওটা 10 দিনে হয়ে যায়, কারো 15 দিন লাগে, এগুলো বিশেষ করে মানে ডাক্তারবাবুরা যেভাবে বুঝবে সেইভাবে কিন্তু এই পঞ্চকর্মা থেরাপিটা আপনাকে সাজেস্ট করবে, আপনাকে দেখে, আপনার সমস্যা দেখে, সব কিছু দেখে। পঞ্চকর্মাটা করলে কি হবে? পঞ্চকর্মা করলে কি হবে? আপনার ভেতরটাকে কিন্তু শুদ্ধ করে দেওয়া হলো, শুদ্ধিকরণ যেটা বলে, মানে সেখানে আর কোনো খারাপ কিছু থাকছে না। যখন আপনার শরীরে কোনো খারাপ কিছু থাকছে না, অটোমেটিক কি হবে, যখন আপনার শরীরে কোনো ওষুধ প্রয়োগ করা হচ্ছে, খাবার ওষুধ ওরালি দিচ্ছে, তাহলে আমার যখন সিস্টেমে যাচ্ছে, পেটে যাচ্ছে, পেট থেকে লিভারে যাচ্ছে, লিভার সেটাকে ঠিকমতো শরীরের ভেতরে বিভিন্ন কোষে পাঠিয়ে দিচ্ছে। এই যে প্রসেসটা অনেক সুন্দরভাবে কাজ করবে, এবং ওষুধের 100% গুণটা কিন্তু তখন আপনারা পাবেন। এই জন্যই যেসব ক্রিটিক্যাল পেশেন্ট আছে, যেসব পেশেন্টের দেখা যাচ্ছে শুধু ওষুধে সারতে সময় লাগছে, বা শুধু ওষুধে অতটা কাজ করবে না, বোঝা যাচ্ছে ডাক্তারবাবুরা বুঝছে, তখন কিন্তু আপনাদের জন্য এই পঞ্চকর্মা সাজেস্ট করছে ডাক্তারবাবুরা, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন সেন্টার আছে কলকাতার মধ্যে, যেখানে আপনারা এই সার্ভিসটা কিন্তু পেয়ে যাবেন। একজন বন্ধু আছেন, ডাক্তারবাবু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলছি। বলুন। আচ্ছা বলুন, কি সমস্যা? কাশি হচ্ছে, আর তার সাথে সর্দি হচ্ছে। কদিন ধরে হয়েছে এটা? এই হচ্ছে
আচ্ছা, মাথা কি ভার হয়ে যাচ্ছে? মাথা ভার হয়ে যাচ্ছে। আচ্ছা, সর্দি কাশি হচ্ছে, ওষুধ কিছু খাচ্ছেন? ওষুধ কিছু আয়ুর্বেদ দেখাবেন? আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, দেখুন এখন সিজন চেঞ্জ হচ্ছে, এই যে ঠান্ডাটা লাগা এটা কিন্তু একটা প্রাকৃতিক ব্যাপার, মানে আপনার শরীর কিন্তু আপনাকে প্রোটেক্ট করার জন্য এই সিচুয়েশনগুলো তৈরি হয়। নাক দিয়ে সর্দি পড়ে, যদি নাক দিয়ে সর্দিটা না পড়ে, আমাদের যে ধুলোবালি এই সময় ওড়ে তার মধ্যে যে জার্মগুলো আছে ওগুলো আমাদের নাক দিয়ে ভেতরে যাচ্ছে, ওটা ভেতরে গিয়ে ক্ষতি করত। এই যে মিউকাস বা এই নাক দিয়ে সর্দিটা বেরোলে কী হবে, ভেতর থেকে খারাপ জিনিসটাকেও ও নাকের এই কফের মাধ্যমে বের করে দিচ্ছে। বা কাশছেন আপনি, কাশলেও যে কফটা যদি উঠে যায় বুঝবেন সেটা ভালো, তার মানে ভেতর থেকে নোংরাটা কিন্তু বের করে দিচ্ছে। যখন দেখা যায় এই ঠান্ডা লেগে মাথা বা কপাল ব্যথা হচ্ছে, তার মানে সেখানে কিন্তু আমাদের সাইনাস পয়েন্ট আছে, সেই সাইনাস পয়েন্টগুলোতে গিয়ে এই কফটা জমছে, ড্রাই হয়ে যাচ্ছে। কফটা কিন্তু আমাদের শরীরে সবসময় থাকে, কারো ক্ষেত্রে নর্মাল থাকে ব্যালেন্স, কারো ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকে। যখন কারো ইমিউনিটি ফল করে তখন ওটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। আর যদি দেখা যায় যে আপনার ওটা নর্মাল আছে তাহলে কোনো চিন্তা নেই। হ্যাঁ, এইবার যে যাদের ধরুন এই সমস্যাগুলো হচ্ছে, কাশি হচ্ছে, কফ হচ্ছে, তার মানে ভেতরে একটা কিছু খারাপ জিনিস গেছে। তাহলে এটাকে কিভাবে ঠিক করতে হবে? প্রথম কথা, যাদের মাথা ব্যথা করছে বা কফ, নাক ব্লক হয়ে যাচ্ছে, ভেপার নিন। ভেপার এই জিনিসটা কিন্তু দেখুন, যখন করোনা হয়েছিল সবাই ভেপার নেওয়া শুরু করেছিল। এটা কিন্তু কোনো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট না, মডার্ন মেডিসিনের ট্রিটমেন্ট না। করোনায় কিন্তু পার্টিকুলারলি কোনো মডার্ন মেডিসিন বেরোয়নি তখন, কিন্তু দেখা গেছে মানুষের ইমিউনিটি বাড়ানোর জন্য অনেক আয়ুর্বেদিক মেডিসিন যেগুলো আমাদের গাছপালা থেকে তৈরি, সেগুলো মানুষ কিন্তু খেয়েছে নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য। আপনি ভাবুন, তখন সবাই হলুদ খেয়েছে, তারপরে আদা খেয়েছে। কেন? এগুলো কিন্তু আদা দিয়ে, হলুদ দিয়ে চা করে খেয়েছে, দুধের মধ্যে দিয়ে খেয়েছে, বিভিন্নভাবে শরীরের ভেতরে প্রবেশ করিয়েছে যাতে আমাদের ইমিউনিটি বাড়ায়। এবং ভাইরাসটা যেটা অ্যাটাক করেছিল সেটা কিন্তু আমাদের লাংসের উপরেই মেইনলি কাজ, মানে অ্যাটাকটা করেছিল। তার জন্যই কি বলা হতো, নাক দিয়ে যাতে ঢুকতে না পারে, মাস্ক পরে থাকতে। হাত দিয়ে থেকে একজনের থেকে আরেকজনের স্প্রেড করে যাচ্ছিল, তাহলে যাতে সবসময় আমাদের কি পরে থাকতে হচ্ছিল, হয় গ্লাভস পরে কাজ করতে হচ্ছিল, আর না হলে কি করতে হচ্ছিল, স্যানিটাইজিং করতে হচ্ছিল, জার্মটা থাকলে যাতে নষ্ট হয়ে যায়। এবার সেগুলোর অনেক সময় সাইড এফেক্ট থাকে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে, কিন্তু মেইন ব্যাপারটা, ট্রিটমেন্টটা কিন্তু হয়েছিল প্রাকৃতিক চিকিৎসা। এই প্রাকৃতিক চিকিৎসাটাই কিন্তু আয়ুর্বেদের একটা বড় পার্ট, যে আমরা এই ভেষজ ট্রিটমেন্টটা করি। এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনার কি হবে, যে আপনার প্রথম কথা হচ্ছে আপনার ভিতরটা ক্লিয়ার হয়। এই যে অতিরিক্ত সর্দি, কাশ, কফ যেগুলো হচ্ছে, আগে ঘরোয়াভাবে চেষ্টা করুন, ভেপার নিন, মানে রিচ খাবারগুলো বাদ দিয়ে দিন, হালকা খাবার, মানে শাকসবজি, ফলমূল এগুলো খাওয়া শুরু করুন একটু। তার পাশাপাশি আরেকটু কি করতে হবে, আপনার কিন্তু কিছু মানে ঠান্ডাটা লাগাবেন না, ঠান্ডা জিনিস খাবেন না, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যাদের দেখছেন এতে কমছে না 1-2 দিনের মধ্যে, তাদের অবশ্যই বলবো যে একবার আমাদের কাছে আসুন, হেল্পলাইন নাম্বারে কথা বলে আমাদের এখানে যে ট্রিটমেন্ট আছে, মেডিসিন আছে, সেগুলো খেলে আপনার সর্দি কাশির প্রকোপটাও কমে যাবে, ঠিক হয়ে যাবে, এবং আপনার দেখবেন ইমিউনিটি আস্তে আস্তে বেড়ে গেছে। এই রেগুলার যে বারে বারে প্রত্যেকবার যে ঠান্ডা লাগার ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। একদম, আমরা আরও ডিটেলসে যাব অবশ্যই। তার আগে কিন্তু আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব পেশেন্টরা এসে ভীষণভাবে তারা উপকৃত হয়েছেন, তাদের হাসি ফুটে উঠেছে, সব কিছু আপনারা কিন্তু সেই ক্লিপিংসটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন, আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন।
করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। আবার আমরা ফিরে আসলাম আমাদের আলোচনায়। অবশ্যই ডক্টর এস ভাদুরী আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন। আমরা তার কাছে কিন্তু জানতে পারছি সঠিক অ্যাডভাইসগুলো, যে আয়ুর্বেদ চিকিৎসা আমাদের কতটা হেল্প করছে, তারই ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরকম ছোট ছোট ক্লিপিংসগুলো, এটা মানে কিছু আমরা তুললাম। এরকম অজস্র মানুষের তাদের নানান রোগে তারা আক্রান্ত হয়ে এখানে এসছেন, এবং তাদের কথোপকথন আপনারা শুনলেন যে তারা কতটা উপকৃত হয়ে তাদের আজকে চওড়া হাসি নিয়ে তারা কিন্তু আবার নতুন করে জীবনটাকে ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বাসে রয়েছেন। তা সেইগুলোর কিছু অংশ আপনাদের কাছে আমরা তুলে ধরি এই কারণে, এখন আপনাদেরও কিছু একটা মনে হয় আস্থা ভরসার জায়গা তৈরি হয়, অবশ্যই হবে। তার কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সেই সব ডক্টরসরা রয়েছেন যারা কিন্তু এইভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু আজ কিন্তু মানুষকে সেই একটা রোগমুক্ত জীবন উপহার দিচ্ছেন। আজকে যখন আমরা ডক্টর ভাদুরীকে সঙ্গে পেয়েছি, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তার ভাদুরী, এই যে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যুগে বিশেষ করে আমরা টিনেজার থেকে শুরু করে বা বিভিন্ন মিডল এজ হোক বা বেশি এজেড পার্সন হোক, সবাই যেন একটু আমরা মনে হয় ফাস্টফুডের ওপর আসক্ত। আমরা লিভারে তার কতটা তার প্রভাব ফেলছে, এতে আমাদের শরীরে কতটা খারাপ একটা গ্যাস, অম্বল, এইসব জায়গা থেকেও কি আমাদের লিভারের সমস্যা আসতে পারে? আমরা জানবো সে বিষয়ে। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বিহার থেকে বলছিলাম। বলুন। আমি মানে আমার বাবা দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটিসে ভুগছে। মানে এই মানে পেটের যন্ত্রণা, তারপরে হচ্ছে আপনার পায়খানা ঠিক মতো না হওয়া, স্টুল ঠিক মতো না হওয়া, ইউরিন ঠিক মতো না হওয়া। এইটা মানে আমি মানে কোনো ট্রিটমেন্ট করেছেন আগে? ট্রিটমেন্ট আমি হসপিটালে পাওয়া ছিল, ওরা তো ওই আপনার খাবার টাবার বন্ধ করে রেখেছিল, বললো যে খাবার দেওয়া যাবে না। তারপরে ওই আপনার স্যালাইন দিয়েছিল, কিছু পরীক্ষা করলো, কিছু ওষুধ দিয়েছে, কিন্তু মানে বাড়ি আনার পরে সেই একই রকম আছে। এখন কি অসুবিধা হচ্ছে?
এখন মানে সেরকম যে ঠিক মানে আপনার পায়খানাটা ঠিক মতো হয় না, ইউরিনে একটু প্রবলেম হয়, আর পেটে যন্ত্রণা, সেটা বুকে যন্ত্রণা হয়। ডাক্তারবাবুকে আমরা বলেছিলাম যে কি হয়েছে, বললো প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, আপনি শুনতে থাকুন। অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটাইটিসটা মানে কি? ইনফ্লেমেশন অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মেইন ফাংশন অনেক কিছুর মধ্যে থেকে সবচেয়ে মেইন ফাংশন যেটা আমরা দেখতে পাই যে ওর মধ্যে একটা সেল আছে বিটা সেল বলে, সেখান থেকে কিন্তু ইনসুলিনটা তৈরি হয়। ইনসুলিনটার কাজ কি? আমাদের যে রক্তের মধ্যে চিনির মাত্রাটা থাকে সেটাকে মেনটেন করা বা ব্যালেন্স রাখা, তারই হচ্ছে কাজ প্যানক্রিয়াস থেকে, যেই ইনসুলিনটা তৈরি করে। এবার প্যানক্রিয়াসটা যদি ড্যামেজ হয়, এটা কিন্তু খুব বড় ব্যাপার একটা। প্যানক্রিয়াস যদি নষ্ট হতে থাকে খুব সাংঘাতিক, মানুষের মৃত্যুও হতে পারে কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তাই প্যানক্রিয়াসের যে প্রবলেমটা হয়েছে ফেলে রাখবেন না, আমাদের এখানে নিয়ে আসুন। আয়ুর্বেদ চিকিৎসা আছে। দেখুন, আয়ুর্বেদ দুভাবে কাজ করে। একটা হচ্ছে, প্রথম কথা, যে সুস্থ মানুষ তাকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তার জন্য যে সুস্থ সেও কিন্তু আয়ুর্বেদের বিভিন্ন ধরনের যেগুলো মেডিসিন আছে সেগুলো সেবন করতে পারে, অবশ্যই একজন কিন্তু অভিজ্ঞ ডাক্তারের ওপিনিয়ন নিয়ে। মানে ধরুন একজন আপনি সুস্থ মানুষ, আপনার কোনো অসুখ বিসুখ নেই, কিন্তু আপনি চাইছেন যাতে আপনার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে যাতে আপনার প্রেশার না বাড়ে, ধরুন আপনার ইমিউনিটিটা আরও বাড়ে, আপনার পায়খানাটা যাতে সবসময় আপনার ক্লিয়ার থাকে, তার জন্য যেটা করতে হবে, আপনার হজম শক্তি যাতে ঠিক থাকে, এগুলো সব নিয়ে আপনি একবার ডাক্তারের কাছে আসলেন যে আমাকে এইভাবে গাইড করে দিন। তাহলে কি হলো? আয়ুর্বেদ বলছে যে সুস্থ তাকে সুস্থতা দিয়ে রাখো, সে যাতে সুস্থ থাকে তার চেষ্টা করো, এবং যে অসুস্থ তাকে সুস্থ করো। এবং আরেকটা পার্ট কি বললাম, যে যে অসুস্থ, যাদের রোগ অলরেডি ধরে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আয়ুর্বেদের চিকিৎসা করতে হবে। সাধারণভাবে আমরা মডার্ন মেডিসিনে দেখি সিমটোমেটিক রিলিফ, মানে আপনার পায়ে ব্যথা, তাহলে ওষুধ খাবেন। পায়ে যার ব্যথা নেই সে ব্যথার ওষুধ খাবে না, ঠিক আছে? কারণ ওই সিমটমটাকে আপনি কমাচ্ছেন। সিমটমটা কমে যাওয়া মানে যে সব সময় আপনার রোগটা সেরে গেল তা না। এই যে ধরুন পেটের ব্যথা বলছেন আপনার বাবা রয়েছে, এখানে যদি পেটের ব্যথার ওষুধ দেওয়া হয়, দেখা যাবে পেটের ব্যথাটা হচ্ছে না, কিন্তু ওই যে প্যানক্রিয়াসটা যে খারাপ হয়েছে, ডাক্তারবাবু বললো প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, ইনফ্লেমেশন অফ দ্য প্যানক্রিয়াস, তো সেইটা সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো ব্যথার ওষুধে কমবে না, তাহলে প্যানক্রিয়াসের চিকিৎসা করতে হবে। সেই চিকিৎসা কিন্তু সব প্যাথিতে থাকে না, কিন্তু আমাদের আয়ুর্বেদিতে আছে। কারণ আয়ুর্বেদের কাজ হচ্ছে যে রুট থেকে রোগটাকে সারানো, একদম গোড়া থেকে রোগটাকে সারাতে হবে। ধরুন প্যানক্রিয়াসের সেলগুলো ঠিক মতো ফাংশন করছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কি? প্রথম কথা, গার্ড দেবে যাতে আর খারাপ না হয়। যেগুলো ভালো আছে, যতটা ভালো আছে সেটাকে ঠিক প্রোটেক্ট করবে, এবং যতটুকু খারাপ হয়ে গেছে এখনও সারিয়ে ফেলার মতো জায়গা আছে সেটাকে কিন্তু সারাবে আস্তে আস্তে। এইটাই হচ্ছে আয়ুর্বেদের গুণ। তার জন্যই আপনার বাবাকে ফেলে না রেখে অবশ্যই খুব তাড়াতাড়ি হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন, একটা নিয়ে ডাক্তারবাবুদেরকে দেখিয়ে দিন। হ্যাঁ, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুজিত। আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলুন। বলছি আমার ছেলে বছর 4-5 আগে একবার টিবি হয়ে গেছিল, কিডনি। কি করেছিল? টিবি হয়ে গেছিল। টিবি হয়েছিল, টিবি। আচ্ছা, এবার ওষুধ খাওয়াতে ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে পেচ্ছাপের প্রবলেম এসে। একটু জোরে বলুন, আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। পেচ্ছাপের প্রবলেম এসে। পেচ্ছাপের প্রবলেম? হ্যাঁ, পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা হতে হতে এবারে ডাক্তার দেখালো, আমার ইউরোলজিস্ট ডাক্তারকে। দেখানোর পর ডাক্তারবাবু ফটো করতে দেখা গেল যে পেচ্ছাপের নালীতে স্টোন আছে। আচ্ছা, কিডনিতে স্টোন আছে। ডাক্তারবাবু ওষুধ দিল, দেওয়ার পর হ্যাঁ মাস খানেকের মধ্যে আবার ঘুরে রিপোর্ট করালো, স্টোন বেরিয়ে গেছে। হ্যাঁ, এবারে সেই থেকে ভালো আছে। আচ্ছা, তখন আপাতত মাঝে মাঝে কি হয়, পেট পরিষ্কার হবে নি, পেচ্ছাপের প্রবলেমটা আর নেই, হ্যাঁ, ওয়েট মাঝে মাঝে কমে যাবে, এইরকম পরিস্থিতি। বয়স কত ছেলের? বয়স 24 বছর। 24 বছর। কথা শোনে? প্রথম কথা বলুন, কথা শোনে কিনা আপনাদের? হ্যাঁ, কথা শুনে। কথা শোনে, তাহলে আমি যেভাবে বলছি গাইড করুন, ঠিক আছে? প্রথম রেখে দিন।
প্রথম কথা হচ্ছে যেটা করতে হবে, ছেলের খাওয়া দাওয়ার ধরন বদলাতে হবে। স্টোন হয়ে যাচ্ছে তার মানে সেখানে যে খাদ্য খাবারগুলো খাচ্ছে সেখান থেকে ফ্যাট মানে কোলেস্ট্রল, তারপরে হচ্ছে আপনার ওটার মধ্যে আমাদের ক্যালসিয়াম, এগুলো ডিপোজিশন বেশি হচ্ছে, যেটা শরীর থেকে বেরাচ্ছে না, শরীরে রয়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে স্টোনের ফর্ম করে গেল। তাহলে খাদ্য খাবার একটা এমন খেতে হবে যেখানে এই সমস্যাগুলো যাতে তৈরি না হয়। তাহলে বাইরের খাওয়া দাওয়া পুরো বন্ধ করতে হবে, একদম বন্ধ করে দিন। প্রথমে বাইরের থেকে কিছু খাবে না, ওই জাঙ্ক ফুড, চাউমিন, এগরোল, বিরিয়ানি, এগুলো সব বাদ, ঠিক আছে? তার সাথে সাথে ওই পিৎজা, বার্গার, ঠিক আছে, ওগুলো সব বাদ দিতে হবে, এই ধরনের সব খাবার বাদ দিতে হবে। ঘরোয়া খাবার প্রথম খেতে হবে। ঘরোয়া খাবারের মধ্যে যে খাবারটা খাবে, ভাত বা রুটি, ওটা বাদ দিয়ে সবজি আর মাছ মাংস যা থাকবে, 3 ভাগ সবজি খাবে, 1 ভাগ মাছ মাংস খাবে। ধরুন ও যদি দেখা যাচ্ছে 400 গ্রাম খাবার খাচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি, তাহলে 100 গ্রাম মাছ বা মাংস বা ডিম খাবে, 300 গ্রাম সবজি খেতে হবে ওর। সবজি, বিভিন্ন সবজি মিলিয়ে, শাক মিলিয়ে, সব মিলিয়ে, ফল মিলিয়ে 300 গ্রাম খেতে হবে, এটা মাথায় রাখবেন। তাহলে এই প্রবলেমটা প্রথম কথা আসবে না। দ্বিতীয় কথা, যে ওর যে খিদে নেই, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এই সবগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। যখন এই পায়খানা পরিষ্কার হবে তখন অটোমেটিক খিদে পাবে। যখন খিদে পাবে তখন ও খাওয়া দাওয়াটা, এই যে খাবার, ভালো খাবার দাবারগুলো খেলে দেখবেন আস্তে আস্তে ওর চেহারাটাও ঠিক হচ্ছে। হ্যাঁ, আর টিবিটা যেটা ছিল তার জন্য কিন্তু খাওয়াটা প্রোটিন টোটিন সবগুলোই দিতে হবে। তার জন্য মাছ মাংস ডিমটাও বাদ দিলে আপাতত চলবে না। আর যদি ও ননভেজ খায় না, যদি ভেজিটেরিয়ান হয়, মানে মাছ মাংস ডিম কোনোটা খায় না, তাহলে পনির দিতে হবে, তারপরে ছোলা দিতে হবে, দুধ দিতে হবে, খেতে হবে, কিন্তু পরিমাণটা ওইভাবে রাখবেন। তাহলে দেখবেন আর স্টোনও জমছে না এবং তার পাশাপাশি ফ্যাটও জমবে না, লিভার ফাংশন ঠিক থাকবে এবং খিদেও পাবে, চেহারাও ঠিক হবে, আর রোগের যে প্রতিরোধ ক্ষমতাটা সেটাও কিন্তু বেড়ে যাবে। আমরা এই বিষয়ে আমরা জানছি, ডাক্তারবাবু আপনি বলেই দিলেন যে এই খাবারগুলো খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে, যেটা আমাদের এখন ভীষণভাবে আমরা আসক্ত, সেই টিনেজার থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষরাই কিন্তু এখন ভীষণ ফাস্টফুডের ওপর একটা তাদের নির্ভর করে, বা হোম সার্ভিস বা বাড়িতে হোম ডেলিভারি দিয়ে গেল। এই যে খাবারগুলো আমাদের কতটা ক্ষতি করছে। দেখুন, আজকাল মানুষের হাতে, যাদের ইয়াং জেনারেশন বিশেষ করে, বেশি পয়সা যাদের হাতে চলে এসছে, তারাই কিন্তু রোগ বেশি বাড়ছে তাদের, ঠিক আছে? আজকাল একটা এই যে মোবাইল থেকে এমন হয়েছে, সবকিছু এখানে দোকান পেয়ে যাচ্ছে, সব দোকান অনলাইন, সেটা খাবার হোক, জামা কাপড় হোক, সাজগোজ হোক বা ওষুধ হোক, ঠিক আছে? এই যে মোবাইল থেকে জিনিস অর্ডার করার যে সুবিধাটা হয়ে গিয়ে মানুষের একদম 12টা বেজে যাচ্ছে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা টিনেজ বা ধরুন ইয়াং অ্যাডাল্ট যারা 25, 30, 35 এই বয়সের ছেলে মেয়েরা দেখছি হাতে অনেক টাকা চলে এসছে, কি করব, খরচা তো করতে হবে, জমাবো পরে, আগে খরচা করে নিই, ভবিষ্যতে পরের দিন একটা পরের দিন। আজকাল কিন্তু আমাদের একটা আয়ুর্বেদে কথা আছে যে মাইন্ডফুলনেস বলে একটা কথা হয়, ঠিক আছে? মাইন্ডফুলনেস হচ্ছে আজকের মধ্যে বেঁচে থাকো, এই মুহূর্তের মধ্যে, প্রেজেন্টের মধ্যে বাঁচো। সেটা কিন্তু এই আজকের মধ্যে মানে আজকে রোজগার করছি বলে আজকে খেয়ে নেবো, ওইটা না। বর্তমানটাকে নিয়ে ভাবো, তুমি পিছনে কি খারাপ করে এসছো সেটা না ভেবে, বা কি তোমার ক্ষতি হয়ে গেছে সেটা না ভেবে, বা ভবিষ্যতে কি রোগ আসবে ওটা চিন্তা না করে, আজকে আমার সুস্থ থাকতে হবে, আজকে আমার ভালো থাকতে হবে, আজকে আমার যে কোনো কাজ কমপ্লিট করতে হবে, সাকসেস আনতে হবে নিজের জীবনে, সেগুলো আজকের জন্য ভাবো। তাহলেই মানুষ কিন্তু সুস্থ থাকবে, উন্নতি হবে এবং অনেক দীর্ঘায়ু লাভ করবে। কিন্তু এই যে আজকে থাকার ব্যাপারটাতে সবাই আজকাল ইয়াং জেনারেশন কি করছে, আজকে খাও, কালকে রোগ হলে হবে, আজকে খাও, এইটা বলা হয়নি, ঠিক আছে? এইটা আমাদের কিন্তু কি বলবো, বৈদিক লাইফ যেটা, মানে বৈদিক জীবনযাত্রা যেটা আমাদের ছিল, আর তার মধ্যে যে আয়ুর্বেদ একটা বিশাল বড়, মানে কি বলবো, জীবনের যে একটা বিজ্ঞান বা জীবনের যে একটা পড়াশোনা, সেখানে যে শৃঙ্খলা বা নিয়ম বলে দিয়েছে, সেইভাবে যে চলবে দেখবে সে দীর্ঘায়ু লাভ করছে। এখনো কিন্তু অনেকে দীর্ঘায়ু লাভ করছে, তার কারণ কিন্তু তারা একটা শৃঙ্খল জীবনযাপন করছে না, তারা কিন্তু ওষুধ খেয়ে বেঁচে থাকছে না, কারণ তারা হাঁটাচলাও করছে। সেরকম মানুষরা, তাদের থেকে কম বয়সীরা বিছানায় শুয়ে দিন গুনছে কবে মারা যাবে, কিন্তু তারা অনেক দীর্ঘায়ু লাভ আছে এবং তারা সুস্থভাবে চলে ফিরে বেড়াচ্ছে। কালকেই আমি
ভিডিও থেকে ভালো জিনিসগুলো নিতে হয়। কালকেই আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম একজন, তার হচ্ছে 78 ইয়ার্স, হয়তো বাংলাদেশের ভিডিওটা এসেছিল, 78 ইয়ার্স, সেই ভদ্রলোক নাড়ু বিক্রি করে তার রোজগার সংসার চালাচ্ছে। চোখে ভালো হয় দেখে না, কিন্তু নাড়ু দেখালো, নারকেল ভাঙছে, নাড়ু কুড়িয়ে দিচ্ছে, তার মিসেস খালি নাড়ুটাকে ওই উনুনে ওটা বানিয়ে দিচ্ছে, তারপরে উনি নাড়ু গোল গোল করে কেউ ট্রেনে তুলে দেয়, ট্রেনে ঘুরে 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 বিক্রি করছে, আবার চলে আসে, উনি ওটাই হ্যাপি। এবং কারো দান, ফ্রি দান নেয় না, তাকে সাহায্য করতে অনেকে চাইছে, কিন্তু ওনার একটাই কথা, আমি ভিক্ষা নেব না। এই যে উনি কর্মটা করে এই রোজগারটা করছে, উনি হ্যাপি হচ্ছে, মানসিকভাবে খুশি উনি এত বেশি, তার জন্য কিন্তু উনি সুস্থভাবে বেঁচে আছে। ওনার যদি রোগ থাকতো তাহলে এইভাবে কিন্তু উনি চলে ফেরে বেড়াতে পারতো না। ওনার একটা নিয়মের মধ্যে আছে, কিন্তু গরিব। এইটাই ভাবুন যে পয়সা হলে রোগ বেশি আসে, এটা কিন্তু সায়েন্স, ঠিক আছে? কারণ কি, মানুষের চাহিদাটা এত বেড়ে যায়, তখন মনে হবে রাত 1টা 2টোর সময়, আমরা এরকম অনেক পেশেন্টদের কাছে শুনছি, তাদের বাড়ির মেয়েদের কথা বলছে, ছেলেদের কথা বলছে, রাত 2টোর সময় খাবার অর্ডার করে এসে খাচ্ছে। এটা কোনো লাইফের সিস্টেমই না। তার জন্য আমাদের যদি নিজেরা সুস্থ থাকতে হয়, যেগুলো আমরা বলছি আয়ুর্বেদে, সেই মতে মতে যতটা পারবেন, 100% কেউ পারবে না, আমিও পারবো না, কিন্তু যতটা পারবেন সেটা যতটা নিয়ম করে চলবেন, তত বেশি সুস্থ থাকবেন, তত বেশি ডাক্তারের কাছে যেতে হবে না। এবং আয়ুর্বেদে কেন চিকিৎসা করাবেন, আমাদের কাছে কেন আসবেন, এনবিপিতে আসবেন কেন? কারণ আয়ুর্বেদ হচ্ছে একটা জীবনের একটা পথ। এই পথ ধরে যদি আপনি চলতে পারেন, সুস্থ যদি থেকে থাকেন, তাহলে আরো বেশি সুস্থ থাকবেন, এবং যারা অসুস্থ হয়েছেন তারা কিন্তু সুস্থ হবেন। একদম, আমরা আরো বিশদে জানবো, এই বিষয়ে আলোচনায় রাখবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কি সমস্যা বলুন? আরেকটু লাউডলি বলতে হবে, জোরে বলতে হবে। এগুলো সম্পূর্ণ আসবে কিনা, বয়স আমার 58, আচ্ছা, হাড় ক্ষয় সারে কিনা, এদের জয়েন্ট ভালো হবে কিনা। আপনার কি সুগার বা অন্য কোনো রোগ আছে? হ্যাঁ, সুগার আছে। সুগার আছে, সুগার ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ খাচ্ছি। আচ্ছা, দেখুন আপনার রোগটা হচ্ছে, আপনি আগে আমাদের সাথে কথা বলেছেন? না, আগে বলেননি। আপনার যা বয়স, এই বয়সে এই রোগগুলো যদি নিয়মের মধ্যে না থাকেন, আসবেন। এইমাত্র আমি একজনের কথাই বলছিলাম যে 78, উনি সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন, কারণ উনি একটা নিয়মের মধ্যে থাকেন। আপনারও থাকতে হবে, শুধু ঘরে বসে থাকলে চলবে না, ঠিক আছে? অস্টিওপোরোসিস হয়েছে, অস্টিও আর্থরাইটিস হয়েছে, জয়েন্ট স্পেস ডিমিনিশড হয়েছে, এইটা হচ্ছে আপনার প্রবলেম। এর জন্য শুধু ঘরে বসে থাকলে হবে না, চেম্বারে আমাদের আসতে হবে, ক্লিনিকে আসুন, এখান থেকে শিখে যান কোন ব্যায়াম করতে হবে, কি খাদ্য খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে, আপনার পঞ্চকর্মা করতে হবে। এগুলো করলে দেখবেন আপনি আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে গেছেন। কিন্তু শুধু যদি আপনি ভাবেন যে টিভিতে কথা বলে প্রশ্ন করে আমি উত্তর পেয়ে যাব, সেই উত্তরটা আমি দিলাম, কাজটা কিন্তু আপনার করতে হবে। কাজটা কিন্তু আমি মুখে বললে আপনার শরীর ঠিক হয়ে যাবে না। এগুলো মাথায় রাখবেন। অনেকে আছেন যে টিভি দেখছেন, টিভি দেখে জানতে পারছেন কি হয়েছে বা কি করতে হবে এবং তার ট্রিটমেন্ট কি আছে, আলটিমেটলি কি করলেন, ঘরে বসে গেলেন। যখন খুব মারাত্মক যন্ত্রণা হচ্ছে, 2টো ওষুধ দোকান থেকে বললেন কাউকে এনে দিতে, খেয়ে নিলেন। শারীরিক কোনো মুভমেন্ট নেই, চলাফেরা নেই, শুধু হয়তো টয়লেটে যাচ্ছেন, ঘরে স্নান করছেন, আবার বসে যাচ্ছেন টিভির সামনে। ওতে আপনি সারবেন না। কেন বারে বারে কথাগুলো বলছি যে অল্প থাকতেই চলে আসুন আমাদের কাছে, কারণ রোগ যত পুরনো হবে আপনার কষ্ট বাড়বে, আপনার শরীরের ক্ষতি তত বেশি হবে। আজকেই এইমাত্র আমি যখন ঢুকছি গাড়ি নিয়ে, তখন একজন ভদ্রলোক রাস্তা পার হচ্ছে, ওনার এজ খুব বেশি হবে না, 50+ হবে, ওনার মোটা চেহারা, এবং আমি দেখলাম ওনার পাটা ব্র্যাকেট ফিট হয়ে গেছে। ব্র্যাকেট ফিট মানে 2টো পা বেঁকে গেছে পুরো, এরকম হাঁটতেই পারছে না, হাতে একটা ব্যাগ, মানে একটু শর্ট হাইট কিন্তু প্রচন্ড মোটা ওপরের পার্টটা। এবার পায়ের ওপর যে এত চাপ দিয়ে উনি করছেন, এতদিন কিছু করেনি নিয়ে, মানে হয়তো ব্যথা হলে ওষুধ খায় আবার চলছে, হাট মানে 2 দিন পরে ওনার যে কি হবে উনি বুঝতে পারছেন না। কিন্তু আগ বাড়িয়ে কাউকে তো সাজেশন ওইভাবে দেওয়া যায় না, ভাববে যে আমার ইন্টারেস্টে আমি দিচ্ছি, যে ওনার ভালো করতে কেন গেলাম। এগুলো হচ্ছে মানুষের একটা নেচার। কিন্তু দেখে আমার এতটা কষ্ট হলো যে এই ব্যক্তি গ্যারান্টেড
আর এখন যদি কোথাও যায় ইয়েতে মানে মডার্ন মেডিসিনে যায়, অ্যালোপ্যাথি ডাক্তার কাছে গেলে বলবে যে নি রিপ্লেসমেন্ট করুন, একদম গ্যারান্টি আমি লিখে দিতে পারি। কিন্তু উনি কি কোনোটাই করছে না। ওনার উচিত ছিল এখন থেকে আরও আগে ট্রিটমেন্টটা চালু করার। যদিও উনি যদি কোনো সময় আমাদের প্রোগ্রাম দেখে, এই কথাগুলো শুনে তখন যদি আমাদের এখানে আসে, তাহলে ওনাকে ফার্দার যাতে ড্যামেজ না হয়, আরও যাতে ক্ষতি না হয়, এবং যতটা ক্ষতি আছে সেটাকে যতটা পারা যায় কমিয়ে আনা, সেই জায়গাটার কিন্তু ট্রিটমেন্ট আমাদের এনবিপিতে আছে। সেই ট্রিটমেন্টটা করতে গেলে আপনার আসতে হবে, এসে দেখাতে হবে, ডাক্তারবাবুরা ঠিক করবে আপনার কি ট্রিটমেন্ট হবে, কিভাবে হবে, কতদিন লাগবে, সব কিছু ওনারা গাইড করবে। একদম এটাই হলো নিয়ম, যে প্রথম অবস্থায় যদি ট্রিটমেন্ট আমি শুরু করতে পারি ঠিকমতো ডায়াগনোসিসের মাধ্যমে, তোমার প্রপার ডক্টরের কাছে যেতে হবে, হতে হবে, তার সঙ্গে প্রপার ট্রিটমেন্টটা দরকার। তখন প্রপার ট্রিটমেন্টটা যদি আপনি ঠিকমতো না পান, তাহলে কিন্তু আপনার রোগটা তো যেই রোগটাকে আপনি তৈরি করে রেখেছেন তার সঙ্গে আনুষঙ্গিক আরও রোগ কিন্তু আপনাকে আরোভাবে ইনভাইট করবে এবং আরও নানান রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে প্রথম থেকেই নিজের শরীরটাকে কিভাবে ভালো রাখবেন, ওই যে শরীর বলে না, শরীর হলো মন্দিরের মতন, সেই মন্দিরটিকে যদি আপনি ঠিক মতন রক্ষণাবেক্ষণ করেন, কারণ সবাই জানে যে হেলথ ইজ বেটার, মানে হেলথ, স্বাস্থ্যই আমাদের, হেলথ ইজ স্বাস্থ্যই সম্পদ। সেই স্বাস্থ্যই সম্পদটিকে যদি আপনি যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে লুজার হবেন। তাই কিভাবে আপনি নিজে বেনিফিটেড হবেন, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে ভালো থাকবেন, তার জন্য কিন্তু আপনাকে কষ্ট করে একদম পরামর্শ নিতে হবে সেই মানে এক্সপার্ট ডক্টরদের কাছে, যেই ডক্টররা আপনাকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবেন। আয়ুর্বেদীয় চিকিৎসা, এনবিপি ইউনানি আয়ুর্বেদীয় চিকিৎসা ভীষণভাবে মানুষকে সেই হেল্পের জায়গা তৈরি করে দিচ্ছে এবং মানুষ খুব ভালো আছেন। এটাই হলো এখন আপনারা সেই ক্লিপিংসগুলো দেখছেন যে কি ভালো আছেন, দূর দূর প্রান্ত থেকে তারা আসছেন, তারা একেবারে দুঃখ বেদনা কান্না নিয়ে তারা ছুটে আসছেন যে ডাক্তারবাবু আমাদের বাঁচাতে হবে। নিশ্চয়ই আপনারা সেই জায়গাটা যদি আপনারা পারেন, আপনারা যদি আপনারা নিজেকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, সবল রাখতে চান, সতেজ রাখতে চান এবং মনটাকেও প্রাণবন্ত রাখতে চান, তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এখন আজকে আমাদের ডাক্তারবাবু ভীষণভাবে আপনাদের এই যে নানান অ্যাডভাইসগুলো দিচ্ছেন, কেন যাতে আপনাদের কোনোভাবে কোনো রোগ যেন আপনাকে প্রথম অবস্থা থেকে অ্যাটাক না করে, তার আগে থেকে কীভাবে প্রিভেন্ট করবেন। কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, সবাই জানে প্রিভেনশনটা ভীষণ দরকার। যদি আপনি যদি রোগটাকে আগে থেকেই যদি একটু জানতে পারেন যে এই রোগ আপনার আসছে, বা আগে থেকে যদি ট্রিটমেন্ট করেন, প্রপার ট্রিটমেন্ট, তাহলে মনে হয় নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। আর এনবিপি আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। স্যার আমরা আলোচনায় যাব অবশ্যই, তার আরেকবার আমি চেম্বারগুলো বলে দিচ্ছি স্পেসিফিক, তাকে বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যাঁ নমস্কার। বলুন। আমি বাঁকুড়া থেকে বলছিলাম। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার গ্যাসের সমস্যা, প্রচুর পরিমাণ গ্যাস হচ্ছে এখন থেকে। বয়স কত আপনার? বয়স 32। 32। বাইরে খাওয়া দাওয়া বেশি করা হয় না ঘরে খাওয়া দাওয়া বেশি? দেখো বেশিরভাগটা মানে বাড়ির খাওয়া হয়, মাঝে মধ্যে বাইরে খাওয়া হয়। বাইরের খাওয়াগুলো মানে রেগুলার হয়? না রেগুলার হয় না। তো গ্যাসের সমস্যা হচ্ছে কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ হয়ে আগে হতো, কমে গেছিল, আবার দেখি মানে ওষুধ খাওয়া ছেড়ে দিতে আবার দেখি হচ্ছে। আচ্ছা, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, যে পায়খানা পরিষ্কার হয়? হয় মাঝে মাঝে, হয় না। আর এছাড়া পেটে কোথাও ব্যথা ট্যাথা কিছু সমস্যা আছে? না। কিছু ব্যথা ট্যাথা সমস্যা নেই। আর রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ ঘুম ঠিক মতো হয়। আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, দেখুন, যখন একটা রোগের সিমটম দেখতে পান, রোগটা কিন্তু তার আগে থেকে তৈরি হওয়া শুরু হয়। ধরুন আমাদের শরীরের একটা কিন্তু ক্ষমতা আছে নিজেকে নিজে সুস্থ করতে পারে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত শরীর নিজেকে নিজে রক্ষা করতে পারে বা সুস্থ রাখতে পারে, ততক্ষণ অবধি আপনার কোনো সিমটম কিন্তু বাইরে আসবে না বা আপনারা দেখতে পাবেন না। যখন শরীর হাত তুলে দেয়, যখন তার এই রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতাটা নষ্ট হয় বা কমে যায়, আর সে পারছে না নিতে, তখন কিন্তু এই রোগটা আমরা দেখতে পাই বা সিমটমটা দেখতে পাই। আজকে আপনার এই যে গ্যাস, অ্যাসিডিটি, এগুলো কিন্তু সিমটম, ঠিক আছে? এইটা কিন্তু রোগটা নয়। রোগের কারণটা কি হতে পারে? যে আপনার কনস্টিপেশন হয়েছে, পটি ক্লিয়ার হয় না। রোগের কারণ কি হতে পারে? আপনার লিভার ফাংশনটা ঠিক মতো হচ্ছে না।
এবার লিভার ফাংশন ঠিক হচ্ছে না বা কনস্টিপেশন হচ্ছে, বা ধরুন আপনি কোনো নেশা করেন সেটা আপনার পেটে যাচ্ছে, সেটা সবসময় মদ নেশা পেটে যায় না। আপনি যদি সিগারেট স্মোক করেন তার যে মানে যখন ধোঁয়াটা আপনি ভেতরে নিচ্ছেন, নিকোটিনটা কিন্তু আপনার থুতুর মাধ্যমে আপনার পেটেই যাচ্ছে। যদি আপনি খৈনি, সাদা যেটা বলে সাদা খৈনি, সেগুলো মানে দোক্তা, সেগুলো যদি আপনি খান বা জর্দা খাচ্ছেন, সেগুলো আপনার, আপনি বলেন কি আমি থুতু করে ফেলে দিই, পুরোটা কোনোদিনই যেতে পারে না বাইরে, ভেতরে যাবেই যাবে, ঠিক আছে? তাহলে সেখান থেকেও কিন্তু লিভার ড্যামেজ হতে পারে, সেখান থেকে কিন্তু হজমের সমস্যা হতে পারে। এইগুলো সব কিছু মিলিয়ে যখন একটা পরিস্থিতি এমন হয় শরীর আর তখন ওগুলোকে ঠিক রাখতে পারছে না, তখন দেখা যায় যে আপনার অ্যাসিড বা গ্যাস এগুলো হচ্ছে, আপনার ক্ষেত্রেও কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে। এবার এটাকে ঠিক করার উপায় কি, আপনি কি করবেন? প্রথম কথা যেটা করতে হবে, আপনার খাদ্য খাবারের মধ্যে বাড়িতে রান্না করা হলেও তেল মশলা জাতীয় খাদ্য খাবারগুলোকে কমিয়ে দেবেন, রেড মিট জাতীয় বা খাসির মাংস জাতীয় খাবারগুলোকে বন্ধ করে দেবেন, মাছ খান, ডিম খান বা ধরুন চিকেন খান, এগুলো পরিমাণটা কম হবে, সবজির পরিমাণটা অতিরিক্ত হবে, ভাত যেমন খাচ্ছিলেন খান, অসুবিধে নেই, কিন্তু একদম গলা অবধি খাবেন না ভাত, যাতে হজম করতে গেলে আপনাকে মানে পেটের এমন হয়, এটা অ্যাসিড রিফ্লেক্স বলে, ঠিক আছে? উল্টো দিকে অ্যাসিডটা ধাক্কা দেয় অনেক সময় যদি অতিরিক্ত মাত্রায় কেউ গলা অবধি খাওয়া শুরু করে। তো ওগুলো না করে 3 ভাগ যাতে স্টমাক ফিল করে, মানে আপনি বুঝছেন আপনার খাওয়ার পেট ভরে গেছে, কিন্তু তারপরেও আমরা খাই কেন? জিভের সাথে খাই, ওই খাওয়াটাকে অ্যাভয়েড করবেন। রাতের থেকে দিনে বেশি খাবেন, রাতে হালকা খাবেন, আর দুধ দিয়ে চিনি দিয়ে চা করা খাবার খাবেন না, দুধ দিয়ে চিনি দিয়ে কফি খাবেন না, ব্ল্যাক কফি খান, ব্ল্যাক টি খান, ওগুলো হেলদি, চিনিটাকে যত পারবেন অ্যাভয়েড করবেন। সাদা জিনিস মানে সাদা কি কি আছে, মানে ময়দার জিনিস, ওগুলোকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? চিনি, ময়দার জিনিস এগুলোকে অ্যাভয়েড করুন। অতিরিক্ত ফ্রাইড খাবার খাবেন না, প্যাকেটে হোক বা বাড়িতে রান্না করে হোক। এইভাবে মেনটেন করুন, দেখবেন আপনি 1 মাসের মধ্যে পরিবর্তন পাবেন। যদি দেখছেন এর মধ্যেও এটা হচ্ছে না, বা আমি তো জানি না আপনার কতটা মাত্রায় ওটা হচ্ছে, যদি বেশি মাত্রায় হয়ে থাকে তাহলে আর ফেলে রাখবেন না, আমাদের এখানে চলে আসুন, খুব ভালো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে দেখবেন এটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। একদম, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এনভিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসতে হবে, এবং আপনাদের টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনাদের যোগাযোগ করতে হবে। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই নাম্বার দুটির মাধ্যমে আপনাদের যা কোয়ারি আছে, যা জিজ্ঞাসা আছে আপনারা জেনে নেবেন, কোন কোন ডাক্তারবাবু কোথায় আপনাদের কাছাকাছি আছেন, সব বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার কিন্তু আপনাদের ভীষণভাবে হেল্প করবে। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার।